আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরশাদ ভাই, আমি আজকেই এই কিছুক্ষণ আগে ফেসবুকে আপনার একটা পোস্ট আমার চোখে পড়ল, এবং এটা খুবই সময়োপযোগী একটা পোস্ট আপনি দিয়েছেন। আমরা দেখেছি যে কেউ বেশ আলোচনা হচ্ছিল, হঠাৎ করে অনেকদিন আগের থেকে আলোচনা হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হঠাৎ করে মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, কেউ কিছু বলে নেই, হঠাৎ করে দেখলাম কালকে থেকে আলোচনা হচ্ছে। সেটা হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে একটা চুক্তি হয়েছে, যে চুক্তিটা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট নির্বাচনে ঠিক 3 দিন আগে হুট করে ফেলেছেন, এবং কারোর সঙ্গে কোনো আলোচনা না করে। এবং সেটা যে কি চুক্তি হয়েছে সেটা উনি প্রথম দিকে প্রকাশও করেন। তো এই চুক্তিটা নিয়ে আমাদের জন্য মানে আমাদের কি কি ক্ষতি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা সেভাবে শুরুর দিকে দুই একটা জায়গায় হয়েছিল, কিন্তু ডিটেইলে কোনো কিছু হয়নি। এখন যেন হঠাৎ করে হচ্ছে, এবং আপনার এই পোস্টটা পড়ার পর আমার মনে হলো যে আমরা তো একটা ভয়ঙ্কর একটা ফাঁদের মধ্যে বোধহয় পড়ে যাচ্ছি। তো কেন মনে হচ্ছে আপনার কাছে, আপনি একটু ডিটেল যদি আমাদেরকে বলতেন যে চুক্তিটা নিয়ে আপনার মূল্যায়নটা কি আসে। আহ, ইতিমধ্যে আপনারা তো চুক্তির ক্লজ গুলো পড়েছেন। তো আমি যখন পড়তে শুরু করলাম, এটা আমি বলি, এটা প্রথম আমি দেখলাম কল্লোল মোস্তফা বলে একজন উন্নয়ন বিষয়ক গবেষক আছেন, আর মাহা মির্জা, সম্ভবত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আর কি। তো যাই হোক, তো তাদের মাধ্যমেই আমি ওই চুক্তির ক্লজ গুলো পড়ছিলাম। যখন পড়লাম তখন আমার খালি বারবার মনে হচ্ছিল যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে তারা এরকম একটা চুক্তি কিভাবে করতে পারে অন্য দেশের সঙ্গে। মানে আমাদেরকে সব দিক থেকে হাত পা বেঁধে ফেলেছে এই চুক্তির ফলে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমাদের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আহ, আহ, পরিমাণ আর কি, সেটা হলো $8 বিলিয়ন। জি। এই $8 বিলিয়ন মধ্যে আমরা $6 বিলিয়ন পোশাক, ম্যাক্সিমাম পোশাক রপ্তানি করি, আর ওদের ওখান থেকে $2 বিলিয়ন আমদানি। তো এই $6 বিলিয়ন রক্ষা করতে যে তারা $22 বিলিয়ন মানে ইয়ে করেছে, মানে বাংলাদেশকে দিতে হবে, তাদেরকে তাদের প্লেন কিনতে হবে, তাদের সয়াবিন কিনতে হবে, তাদের এলএনজি কিনতে হবে, তাদের গম কিনতে হবে, নানান রকমের সমস্ত। চিন্তা করেন, মানে 3 গুণ বেশি পয়সা আমাদেরকে দিতে হবে তাদেরকে খালি খুশি রাখার জন্য, যে তারা যেন আমাদেরকে। তো প্রথম কথা হলো, এরকম এরকম একটা চুক্তি আপনি মানে দেশবাসীর সঙ্গে আলোচনা করেন নাই কেন? কেন? এটা তো খুব, মানে এত বড় একটা ভয়াবহ চুক্তি, যে যেটা করে আমরা যে আগে শুনতাম না 25 বছরের গোলামী চুক্তি ইন্ডিয়ার সঙ্গে, এটা তো তার থেকেও ভয়াবহ। ওটা তো 25 বছরের মেয়াদ ছিল, 25 বছর পরে অটোমেটিক্যালি চুক্তিটা শেষ হয়ে গেছে। কিন্তু এটার তো কোনো মেয়াদ নাই। এটা তো আজীবন এই চুক্তির মধ্যে আপনার বাংলাদেশকে বেঁধে দেবে। আপনি চিন্তা করেন যে কি, কোন পরিমাণের দেশদ্রোহিতা এদের মানে ইয়েতে। এখন তার চেয়ে বড় কথা, যে চুক্তিটা যখন প্রকাশ হলো, মানে তখন স্বাভাবিকভাবেই এটা নিয়ে নানান কথাবার্তা শুরু হলো। হঠাৎ দেখা গেল যে খলিলুর রহমান, যিনি এই চুক্তির একজন মূল কুশীলব, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছে। তো স্বাভাবিকভাবে লোকজনের মনে প্রশ্ন আসছে যে কি ব্যাপার, এই লোক কিভাবে, সে তো খালি এই একটা না, বিভিন্ন রকমের ক্ষতি করছে সে এই দেশের স্বার্থ রক্ষার নাম করে। এই ইউনূস সাহেব আর এই খলিল মিয়া এইগুলাই করছেন। এরা আসছে বেসিক্যালি, আসছিল বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করার জন্য। এখন তো পরিষ্কার এগুলো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, স্বাভাবিকভাবে তখন আলোচনা হলো যে কেন তারা, নির্বাচিত সরকার 3 দিন পরে আসবে, 9 ফেব্রুয়ারি তারা চুক্তিটা স্বাক্ষর করেছে, 3 দিন পরেই বা নির্বাচন হলো, তো কেন করলো? তখন খলিলুর রহমান একটা বিবৃতি দিল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, যে বোধ বিএনপি এবং জামাত, এই দুটো বড় দলের সঙ্গে আলোচনা করে এটা করা হয়েছে। এখন চিন্তা করে দেখেন, এখন এইটার পরে বিএনপি থেকে বা তারেক রহমানের পক্ষে কোনো বিবৃতি আমি অন্তত দেখি না, আপনি দেখেছেন কিনা জানি না, যে আমরা এটা একটা মিথ্যাচার, আমরা এটা আমাদের সঙ্গে কোনো আলোচনা করি নাই। কিন্তু জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে না, এটা মিথ্যাচার হয়েছে, আমাদের সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা হয়। তো ভাবলাম যে জামাত একটা দেশপ্রেমিক দল,
আর এটাতে মানুষের মধ্যে নানান সন্দেহ হচ্ছে যে আমরা যে বলি যে লন্ডন ষড়যন্ত্র, মানে উনি ওই আহ, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার নাম করে সেখান তো কিছুই হয় নাই, উনি গেছেন তারেক রহমানের সাথে চুক্তি করতে, এই চুক্তি মানে আঘাত করতে, যে আমরা ঠিক আছে তুমি মানুষের মনে এই প্রশ্নটা আসছে, এটা তো আর অস্বীকার করা যাবে না। এখন আচ্ছা, কথা হলো, আমি এখানে একটা জিনিস আমার মাথার মধ্যে আমার প্রশ্ন জাগছে, এটা আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই আমি। এই যে খলিল সাহেব বললেন যে জামাত বিএনপির সঙ্গে আলোচনা করেই তারা এই চুক্তি করেছে, এটা তো একটা বড় স্টেটমেন্ট। তো এই ধরনের একটা দাবির পর জামাতে ইসলাম বললো তাদের সঙ্গে কোনো আলাপ হয়নি, শুনতে ভালো শোনা গেছে। কিন্তু জামাতে ইসলাম তাহলে এটা নিয়ে সংসদে কথা বললো না? আমি সংসদে ব্যাপারটা উঠানো। আমার 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 প্রশ্নটা সেখানে, আমি ওই প্রশ্নই তুলেছি। আমি ধরে নিচ্ছি যে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলবে না, তার কারণ বিএনপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা, যে ইউনূস সাহেব তোমারে আমি এই দিব, তোমারে আমি এসএসএফ এর ইয়ে দিব, তোমার গ্রামীণ ব্যাংকের যে সমস্ত যা মানে নির্বাহী আদেশের যত সুযোগ সুবিধা সবগুলো আমরা করে দিব, আর বিনিময়ে আমরা ক্ষমতায় আসবো এবং খলিলকে আমরা পররাষ্ট্রমন্ত্রী বানাবো যাতে করে এই দেখভালটা করে। আচ্ছা, ভালো কথা। আমার প্রশ্ন হলো, জামাত যখন পাবলিকলি বলছে যে এটা মিথ্যাচার হয়েছে, তো এটার বিরুদ্ধে তারা কথা বলে না, পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয় না কেন, খলিলের পদত্যাগ চায় না কেন, যে এত বড় মিথ্যাচার করছে আমাদের বিরুদ্ধে? এটা তো দেশদ্রোহিতার সামিল। তার মানে জামাতকে খলিল, মানে জামাত এবং বিএনপি বলছে যে এটা যদি দেশদ্রোহী হয়ে থাকে, এই দেশদ্রোহিতার অংশ তারাও। তার স্টেটমেন্টটা তো এটা পরিষ্কার, কেমন? তো এটা নিয়ে কোনো বিএনপি কোনো কথা বলতেছে না, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। বিএনপি কোনো, কিন্তু জামাত যখন পাবলিকলি স্টেটমেন্টটা দিল, এই চুক্তির এত বড় একটা মানে দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী চুক্তি হয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে হলে তো ফাটায় কিন্তু এতক্ষণে। তো আমেরিকার বিরুদ্ধে বা এই ইউনুস সরকারের বিরুদ্ধে মানে এটা নিয়ে কোনো আলোচনা নাই। সংসদটা এখন আওয়ামী লীগের সংসদ, সংসদ না যে ওইখানে উনি যা বলবে, তা একটা ভালো মোটামুটি মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেখানে বিএনপি ভোটে জিতে আসছে, জামাত একটা অনেক ভোট পেয়ে এবার সংসদে আসছে, প্রায় 68টা, মানে পৃথিবী বাংলাদেশের ইতিহাসে যেটা হয়নি। তাদের তো একটা সলিড বেজ আছে, সেটার উপর ভিত্তি করে তারা এটা নিয়ে এখানে কোনো কথা বলছে না। এবং আমি যে প্রশ্নটা তুলেছি, আপনারা যে এখন নিশ্চুপ আছেন বা এটা নিয়ে কোনো কথা বলছেন না, বা খলিলের পদত্যাগ চাচ্ছেন না, বা ইউনুসের বিরুদ্ধে শাস্তিমূলক দাবি জানাচ্ছেন না, এটার অর্থটা কি? এটার অর্থ কি এই যে আপনাদের সঙ্গে একটা গোপন কিছু আঘাত টাঘাত হয়েছে, তাছাড়া এটা নিয়ে কথা বলবেন না কেন? এটা তো দেশের 1 নম্বর বার্নিং ইস্যু। এখন এত বড় একটা জঘন্যতম কাজ করেছে, এটা নিয়ে এটার কথা বলবে না কেন তারা? তো এখন কথা হলো যে এটা এর মাধ্যমে ওখানে তো আমরা বলতেছি খলিলের কথা, এই চুক্তির সময় সেখানে তো আমাদের বাণিজ্য মন্ত্রীও ওখানে ছিল, তাই না? তো চুক্তিটা তো একটা বাণিজ্য চুক্তি, এখানে খলিল সাহেবের থাকারও তো কোনো প্রয়োজন দেখি না আমি। উনি থাকবেনই বা কেন? আর কিন্তু আমার প্রশ্ন হলো, উনি গেলেনই কেন? গেলেনই কোন এখতিয়ারে, এটাও তো বুঝলাম না। বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন উনি কি মানে বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন শেখ বসিরুদ্দিন, উনি তো বিরাট স্মার্ট লোক বলে শুনছি। উনি কি করলেন? এবং উনিও না এই না, কাজটা করলেন, ওনার বিরুদ্ধে প্রশ্ন অ্যাকশন নেওয়া হবে। প্রশ্ন তো সেখানেই, প্রথমে বলা হলো যে ট্যারিফ কমানোর জন্য, এবং 6 সপ্তাহ না 7 সপ্তাহ 3-4 বার তারা, আর খলিল গেছে সেখানে কয়েকবার, এবং 1.5 মাস ধরে থাকছে সরকারি খরচে, মানে 5 স্টার হোটেল, বিজনেস ক্লাস, যতগুলো সুযোগ সুবিধা সবগুলো নিছে। নিয়ে আপনি ট্যারিফের ব্যাপারে তো কোনো কিছু করতে পারলেন না, কোন রকম কোনো কিছু হয়নি। হ্যাঁ, এবং যেটা কম্বোডিয়ার ক্ষেত্রে করছে সেটাও আমরা পাইনি, পাকিস্তানের থেকেও মানে কম পেয়েছি। তো আমাদের প্রশ্নটা হলো যে আপনি যে এত টাকা পয়সা, সরকারের টাকা পয়সা খরচা করে 1.5-2 বার ধরে ওইখানে গেলেন, যে কথা বললেন, তার লাভটা কি হলো? তো সেই ব্যাপারে কোনো জবাব, যেহেতু জবাবদিহিতা নাই, ইউনূস সাহেব তো কোনো জবাবদিহিতার ধাপ ধরতেন না, যা খুশি তাই করতেন। উনি রাষ্ট্র চালিয়েছেন ওই মোহাম্মদ শাহ তুগলকের মতো, যা বলবে তাই। তো এখন আমরা যেটা ভেবেছিলাম যে এই এই সরকার, তারেক রহমানের সরকার এত মানে অত্যাচার নির্যাতন সহ্য করে আসার পরে হয়তোবা দেশের সত্যিকার অর্থে একটা জবাবদিহিতামূলক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এগুলো আমরা আশা করেছি। কিন্তু যখনই খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো, তখনই মানুষের মনে সন্দেহ দেখা দিল যে ব্যাপারটা।
তারপরে এই যে ইউনুস এবং ইয়েরা যে একে বন্দর দিয়ে দাও, এটা করো, এগুলো তাদের এজেন্ডাতে ছিল না, এই সমস্তই করছে তারা। কোনো সংস্কার সংস্কার কিচ্ছু করেনি, আর নিজের আখের গুছাইছে সবকিছু। তো ভেবেছিলাম যে এটার বিরুদ্ধে তার বর্তমান সরকার অ্যাকশন নেবে, অ্যাকশন তো নিলই না, উল্টা লন্ডনে যে কি করলো না করলো, তারপরে এসে দেখি খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, ইউনুস সাহেবরে 1 বছরের জন্য এসএসএফ এর প্রোটেকশন দেবে, তারপরে গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল সেটা অবিশ্বাস্যভাবে কমিয়ে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। তো ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে যে তার সঙ্গে তারেক রহমানের সঙ্গে তার এটা নিয়ে কোনো একটা মানে মানে লেনদেন হয়েছে আর কি। কিন্তু জামাত তো এটার পক্ষে ছিল, জামাত তো এটার অংশ না। তো জামাত যদি অংশ না হয় তাহলে এটা নিয়ে কথা বলে না কেন? এটা তো একটা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যেখানে দেশের সার্বভৌমত্ব এখন সম্ভব হুমকির মুখে, সেখানে জামাত নিশ্চুপ কেন? বিএনপি ধরে নিলাম যে তারা আঘাত করছে এবং এটা নিয়ে কোনো কথা বলবে না, আর এটা যদি কথা না বলে, এটা কিন্তু তারেক রহমানের জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, এবং সেটা কিন্তু আচ্ছা, খুব এই বেশি দূরে না। চুক্তির মধ্যে একটা জায়গায় আমি দেখলাম যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে $350 মিলিয়ন কৃষি পণ্য কিনবে, বাংলাদেশে কিনতে হবে। তো যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য কিনে বাংলাদেশ কি করবে? তো কোথায় বেচবে? না, ওই না, এই যে কথাগুলো দেখেন, এই যে ফরিদ আক্তার যে ইয়ে ছিল, মানে কি বলে, মস্ত প্রধান তত্ত্বাবধায়ক, তিনি পাবলিকলি বলতেছেন যে দেশের কৃষি খাতকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। তো আমার প্রশ্নটা হলো, ফরিদ আক্তার, আপনি সরকারে থাকতে এই কথাগুলো বলেন নাই কেন? আপনি এটার প্রতিবাদে পদত্যাগ করেন নাই কেন? আপনারা তো সব দেশপ্রেমী, আপনি এখন বড় বড় কথা বলতেছেন কেন? না, আপনি এটা কি বললেন? আবার আপনার এই কথা তো আমি বুঝতে পারলাম হ্যাঁ, না। আপনি আবার এই কথা আপনি কিভাবে বলেন একজন সেন্সিবল লোক হয়ে? যে আপনি বলতে চাচ্ছেন যে উনি পদত্যাগ করলেন না কেন? আপনার মাথার মধ্যে কি এটা নাই যে পদত্যাগ করলে যে 1 মাসের বেতন কম পাইতো? না, তার মানে কি বোঝা যাচ্ছে যে তাদের কাছে ব্যক্তি স্বার্থ এবং নিজের স্বার্থ ছাড়া তারা দেশের কথা চিন্তা করেনি। কালকে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা সাবেক তৌহিদ হোসেন প্রথম আলোতে একটা আর্টিকেল লিখছে যে এত বড় বড় বিল্ডিং এর দরকার কি, এত বড়। আচ্ছা, তৌহিদ হোসেন, খুব ভালো কথা, আপনি দেশপ্রেমিক, তো আপনি সরকারে থাকতে এগুলো নিয়ে প্রতিবাদ করেননি? তখন তো বেতন প্রাপ্তি আছে না, টাকা পয়সা জন্য জন্য গেছে বয়সে। না না, তো আপনারা তো যে সব মন্ত্রী পাড়ায় বড় বড় বাড়িতে উঠছেন, তারপরে সরকারি গাড়ি চালাইছেন, ফ্ল্যাগ দিয়া ঘুরছেন, বেতন দিচ্ছেন, তারপরে বিদেশে ঘোরাঘুরি করছেন। তো আপনারা, আপনাদের মুখে যখন এই কথাটা আমরা শুনি বা সাধারণ জনগণ, তখন মনে হয় না যে এগুলো তো একটা পাক্কা বাটপার সব? তো বিশ্ব বাটপার সব বাটপার একসাথ করছিল। আমি এখন একটা শেষ প্রশ্নটা আপনাকে করি, যে এই যে আমরা বলছি যে আমেরিকার স্বার্থ রক্ষার জন্যই খলিলকে নেওয়া হয়েছে, খলিল সাহেবকে নেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, আমরা কিন্তু তার কিছু প্রমাণকে অলরেডি দেখতে পেলাম। যেমন ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এই বিবৃতিতে তো অলরেডি আমি দেখেছি আমাদের এখানকার ইরানের যে রাষ্ট্রদূত আছে উনি তো প্রকাশ্যে উনি এটা ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তো এটা কি তারই নমুনা? না, এটা তো বোঝাই যাচ্ছে, এই যে এখন যে বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসতে পারতেছে না, তো ইরান তো, এই ইরানের রাষ্ট্রদূত এই কথাটাই বললো যে আমাদের বন্ধুকে এটা আমরা বুঝে ফেলছি এখন, এবং বাংলাদেশের বিবৃতিতে আমরা হতাশ। হতাশ তো হওয়ার, আরো তো হতাশ, তার কারণ ইরান তো একটা ভিকটিম, আগ্রাসনের মানে শিকার। এটা বাংলাদেশ কেন পরিষ্কার করে বলতে পারছে না? বুঝলাম না যে গালফ স্টেটে আমাদের অনেক লোকজন করে, ঠিক আছে, তুমি এটাও বলো ওইটাও বলো, তুমি তোমার বিবৃতিতে খালি বলতেছো গালফের সার্বভৌমত্ব হুমকির মুখে, ইরানের সার্বভৌমত্ব হুমকির মুখে না? ইরানও তো আমাদের বন্ধু প্রতিম দেশ, এটা কেমন কথা? তো এইটা সে, এবং খলিল যে আমেরিকার স্বার্থ রক্ষা করতে আসছে, এই যে এইসব বিবৃতিতে বোঝা যাচ্ছে। এখন এটাতে দেখে কি মনে হচ্ছে, জামাত যদি সত্যিকার অর্থে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে যে তারা এই দেশের স্বার্থ রক্ষা করবে এবং তারা দেশপ্রেমিক, যদি হয় তাহলে খলিলদের বিরুদ্ধে এবং ইউনূসের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয়, সেটা জামাতের এই দাবিটা করা উচিত পার্লামেন্টে। সেই বলছি, বিএনপি প্রতি আমার কোনো ভরসা নাই, তারা এটা করবে না। তো জামাত অ্যাটলিস্ট করুক।
জি, অনেক ধন্যবাদ। কিন্তু যদি আপনার কথা ক্লিয়ার আমার কাছে যে বিএনপি তো খলিলকে ধারণই করছে, যদি বিএনপি কিছু করবে এই প্রত্যাশা আপনি করছেন না। কিন্তু জামাত না, যেহেতু প্রতিবাদ করছে যে আমার সঙ্গে কোনো আলাপ হয়নি এবং খলিল মিথ্যাচার করেছে, তখন জামাতের উচিত হবে, জামাত এবং বিরোধী দলের উচিত উচিত হবে এই ব্যাপারে একটা জনমত গড়ে তোলা অথবা প্রতিবাদ করা। সেই প্রতিবাদ যখন তারা না করে সংসদে, তখন কি তাহলে মানুষের মনে কিন্তু এই সন্দেহটাও জাগতে পারে যে জামাতের আমির যে প্রতিবাদটা করেছে ওটা কেবল কথার কথা, প্রতিবাদ করতে হয় তাই করলাম, কিন্তু আসলে তারা মিন করে না, তারাও আসলে এর মধ্যে আছে। যদি সেটাই সত্য হয় তাহলে তো সেটা আমাদের জাতির জন্য বড় দুর্ভাগ্য যে আমাদের সরকারি দল বিরোধী দল দুজনে মিলেই দেশটাকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে অথবা আমেরিকার দাসত্ব বরণ করে নিচ্ছে। প্রিয় দর্শক, জনাব আরশাদ মাহমুদের এই যে বক্তব্য, এই বক্তব্য আমার ধারণা আমার মতো আপনাদেরকেও একটা ভয়াবহ হতাশায় বিপর্যিত করেছে। এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো আমরা জানি না। আপনারা ভাবুন এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আরো আলোচনা করতে পারবো। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।